দেখো আজ আমরা অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এটা বুঝতে গেলে দেখো কতগুলো জিনিস দেখতে হবে। যেমন কিছুগুলো পদার্থ রয়েছে, যেমন ধরো তোমাদের যে ইউরিয়া, হুম, ইউরিয়া বা গ্লুকোজ বা তোমার সুক্রোজ, এদের আমরা যদি লঘু জলীয় নিই, এদের লঘু জলীয় দ্রবণ, ঠিক আছে, এদের লঘু জলীয় দ্রবণ নিয়ে যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, তো দেখা যাবে এদের কি হবে না, এদের যে পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্ম, সংখ্যাগত ধর্মের মান, হুম, আর আরেকটা হচ্ছে তোমার কি না, তাত্ত্বিক তাত্ত্বিক সংখ্যাগত ধর্মের মান কি হয়, এই দুটো তোমার কি হয়, একই হয়ে যায়, ঠিক আছে? তাহলে এদের ক্ষেত্রে পরীক্ষালব্ধ পরীক্ষালব্ধ এবং তাত্ত্বিক মান যেহেতু একই, তাহলে এই সমস্ত পদার্থের জলীয় দ্রবণের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, এরা তোমার কি হবে, এদের ক্ষেত্রে সংখ্যাগত ধর্মটা হবে তোমার স্বাভাবিক, ঠিক আছে? মানে কীরকম ব্যাপারটা হয় লক্ষ্য করো। ধরো আমি এখানে একটা দ্রবণ তৈরি করছি, ঠিক আছে? কীরকম দ্রবণ তৈরি করছি দেখো, এখানে এই দ্রবণটা হচ্ছে তোমার 1 লিটার, ধরো 1 লিটার একটা জলীয় দ্রবণ, ঠিক আছে? 1 লিটার একটা জলীয় দ্রবণ। তো এর মধ্যে তোমার দ্রবীভূত আছে যে 0.1 মোল, 0.1 মোল ধরো ইউরিয়া দ্রবীভূত আছে, ঠিক আছে? তাহলে অটোমেটিক্যালি তোমরা বুঝতে পারছি যে এর গাঢ়ত্ব কত হলো, দ্রবণটার গাঢ়ত্ব হলো 0.1 মোলার, ঠিক আছে? তাহলে এইটা যদি গাঢ়ত্ব হয়, তাহলে দেখো আমরা চাইলে এই দ্রবণটার আমরা কি করতে পারি, ভ্যান টাপের সূত্র অনুসারে আমরা কি করতে পারি, আমরা কি করে নিতে পারি, এর অভিস্রবণ চাপটা বার করতে পারি, ঠিক আছে? কারণ আমরা জানি পাই ইকুয়ালস টু সি আর টি। তাহলে তখন পাই কত হবে বলো না, পাই হবে তোমার, দেখো সিটা আমরা পেয়ে গেলাম 0.1, আরটা জানি লিটার অ্যাটমসফিয়ারে বসাচ্ছি 0.082, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার কি, টিটা হচ্ছে তোমার টেম্পারেচার, ধরে নিচ্ছি আজকের টেম্পারেচার হচ্ছে কত, 27 ডিগ্রি সেলসিয়াস। তো 27 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, তাহলে অটোমেটিক্যালি তোমার কি হবে, এটা টিটা কত হবে, 300 কেলভিন। তাহলে দেখো এগুলো বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে পাবো 2.46 ATM, ঠিক আছে? এই যে 2.46 ATM, এটা কোথা থেকে পাচ্ছি, আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি, ঠিক আছে, ভ্যান টপের সূত্র থেকে। এবার একটা জিনিস লক্ষ্য করা হবে, যদি এই সলিউশনটা নিয়ে আমরা পরীক্ষা করি, তাহলে এই ক্ষেত্রে দেখবো যে পাই যেটা এক্সপেরিমেন্টাল, সেই পাই এক্সপেরিমেন্টালটা আমরা কত পাবো, 2.46 পাচ্ছি, 2.46 ATM। তাহলে যেটা আমাদের পরীক্ষা লব্ধ এবং যেটা আমরা তাত্ত্বিক মান, এই দুটো তোমার কি হচ্ছে, মিলে গেল, ঠিক আছে? তাহলে এদের ক্ষেত্রে কি হবে না, এদের ক্ষেত্রে যেহেতু পরীক্ষালব্ধ এবং তাত্ত্বিক মান একই, তাহলে এরা কোনো অস্বাভাবিক ধর্ম প্রদর্শন করছে না, ঠিক আছে? এবার একটা জিনিস লক্ষ্য করো, যে যদি আমরা নিই এখানে ধরো যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ নিই, তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থে যেমন হচ্ছে তোমার NaCl বা KCl বা KBr, ঠিক আছে, বা AlCl3, MgCl2, এই জাতীয় পদার্থের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এই টাইপের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ নিলে, জলীয় দ্রবণের ক্ষেত্রে ক্ষেত্রে কি দেখা যায় না, এদের ক্ষেত্রে দেখা যাবে যে এদের ক্ষেত্রে যে পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্মের মানটা তোমার দেখা যাবে কি, যেটা তোমার তাত্ত্বিক মান, অর্থাৎ যেগুলো আমরা ভ্যান টপের সূত্র থেকে বা রাউটের সূত্র থেকে যা বার করব, তার থেকে পরীক্ষালব্ধ মানটা তোমার কি হবে, বেশি হয়ে যাবে, ঠিক আছে? তো জলীয় দ্রবণের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি যে পরীক্ষালব্ধ 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 সংখ্যাগত ধর্মের মান কি হচ্ছে, সংখ্যাগত ধর্ম গ্রেটার দেন তাত্ত্বিক তাত্ত্বিক সংখ্যাগত ধর্মের মান, ঠিক আছে? তাহলে আমাদের কি দেখছি, পরীক্ষালব্ধ যে ধর্মের মানটা কি পাচ্ছি, এদের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সেটা কার থেকে বেশি হয়ে যাচ্ছে, যেটা তাত্ত্বিক মান তার থেকে তোমার কি হয়, যেটা বেশি হয়ে যাচ্ছে। যেমন ধরো একটা উদাহরণ বলি, এখানে লক্ষ্য করো, আমরা একটা দ্রবণ তৈরি করছি, আবার এখানে একটা দ্রবণ তৈরি করছি, আমরা নিয়েছি 1 লিটার জল, ঠিক আছে? এই 1 লিটার জলের মধ্যে আমার দ্রবীভূত আছে কত, 0.1 মোল কি আছে, কেবিআর দ্রবীভূত আছে, ঠিক আছে? তাহলে কেবিআর দ্রবীভূত রয়েছে 0.1 মোল, তাহলে অটোমেটিকলি দ্রবণটার গাঢ়ত্ব হয়ে যাবে কত, 0.1 মোলার, ঠিক আছে? এবার লক্ষ্য করো, আমরা যদি এখানে আবার যদি এটার অভিস্রবণ চাপ নির্ণয় করি ভ্যান টপের সূত্র, তাহলে আবার CRT,
তারপর যদি বসিয়ে দেয় 0.1 ইন্টু আর এর ভ্যালু 0.082 লিটার অ্যাটমসফিয়ারে, আর টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস ধরলে কত হবে 300 কেলভিন, তাহলে আবার এটা আসবে 2.46 এটিএম। ঠিক আছে, এবং পরীক্ষা যখন করতে যাবো তো দেখুন, যখন পরীক্ষা লাভ এখান থেকে ফল্টটা পাবো পাই এক্সপেরিমেন্টাল, সেটা দেখবে গ্রেটার দেন 2.46। ঠিক আছে, কত হয়ে যাচ্ছে 2.46-এর থেকে তোমার বেশি হয়েছে পরীক্ষা লব্ধ মানটা। কি হচ্ছে এখানে যে তোমার হচ্ছে কি পরীক্ষা লব্ধ মানটা হয়ে যাচ্ছে কি, যেটা তোমার তাত্ত্বিক মান যেটা আমরা গণনা করলাম, সেই গণনাকৃত মান থেকে পরীক্ষা লব্ধ মানটা বেশি হয়ে গেল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে সংখ্যাগত ধর্মের মান বেড়ে যাচ্ছে, যেটা হওয়া উচিত তার থেকে কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, আবার লক্ষ্য করো যে যেমন ধরো বেঞ্জিনের মধ্যে ধরো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড বা বেঞ্জোইক অ্যাসিড অ্যাসিড। ঠিক আছে, এদের বেঞ্জিন দ্রবণের এদেরকে আমি যদি অ্যাসিটিক অ্যাসিড বা বেঞ্জোইক অ্যাসিড এদেরকে যদি বেঞ্জিন দ্রাবকে দ্রবীভূত করি, এবং এই দ্রবণটার ক্ষেত্রে আমরা যদি পরিমাপ করি যে এদের ক্ষেত্রে সংখ্যাগত ধর্মের মানটা কত আসছে, তাহলে বেঞ্জিন দ্রবণের কি দেখা যাবে না, এদের ক্ষেত্রে যে পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্মের মান কি হবে, লেস দেন, কার থেকে কমে যাবে, যেটা তাত্ত্বিক সংখ্যাগত ধর্মের মান। ঠিক আছে, অর্থাৎ এখানে পরীক্ষালব্ধ যে মানটা আছে, সেই পরীক্ষালব্ধ মানটা আমরা কি পাবো, এটা কমে যাবে। কার থেকে কমে যাবে, যে তাত্ত্বিক মান থেকে এটা কমে যাবে। ঠিক আছে, মানে কি রকম, ধরো এখানে তুমি একটা আবার দ্রবণ তৈরি করছো, এখানে মোট দ্রবণটা হচ্ছে তোমার 1 লিটার। ঠিক আছে, তাহলে 1 লিটার মধ্যে কতটা অ্যাসিটিক অ্যাসিড দ্রবীভূত আছে, ধরো 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড এখানে দ্রবীভূত আছে। ঠিক আছে, তো তাহলে অটোমেটিক্যালি তুমি কি করতে পারবে, এটা ক্যালকুলেশন করতে পারবে। ধরো অবিশ্রবণ চাপেই তুমি নির্ণয় করছো, তাহলে পাই সমান কত হবে, তাহলে আবার সেই 0.1, কারণ 0.1 মোল দ্রবীভূত আছে, তাহলে দ্রবণটার গাঢ়ত্ব 0.1 মোলার হয়ে যাবে। তাহলে আবার সে মানটা বসে 0.082 ইন্টু তোমার হচ্ছে কত এখানে 300 কেলভিন, তাহলে পেয়ে যাবে কত এখানে তোমার, যেটা পাইটা পেয়ে যাবে আবার 2.46 এটিএম। এবার দেখতে হবে এখানে যে পাই এক্সপেরিমেন্টালে কি দেখতে হবে, এর মানটা 2.46 এটিএম অপেক্ষা কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি মানগুলো লক্ষ্য করো, যে তড়িৎ বিশ্লেষক পদার্থের ক্ষেত্রে কি হচ্ছে, তাত্ত্বিক মান তার থেকে কি হচ্ছে পরীক্ষালব্ধ মান বেশি হয়ে গেল। আর আমরা যখন অ্যাসিটিক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড বা ফেনল এদের ক্ষেত্রে আমরা যখন পরিমাপ করব, তখন কি দেখতে হবে এটাকে, যে পরীক্ষালব্ধ মানটা কি হচ্ছে, যে তাত্ত্বিক মান অর্থাৎ ভ্যান টপের সূত্র বা রাউল্টের সূত্র থেকে আমরা যা বার করছি তার থেকে কি হচ্ছে কমে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে বেড়ে যাচ্ছে, অর্থাৎ তাত্ত্বিক মান থেকে এই যে পরীক্ষালব্ধ মানটা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে তোমার কি অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। ঠিক আছে, তো এরপরে দেখো আমরা এর কারণগুলো জেনে নেব। ঠিক আছে, তাহলে কেন এটা অস্বাভাবিকতা প্রদর্শন করছে। তো দেখো তোমাদের একটা জিনিস বলি, এটা তোমরা যখন সংখ্যাগত ধর্ম স্টার্ট করেছিলে পড়তে, তখনই তোমাদের বলেছিলাম যেটার সংখ্যাগত ধর্ম কাদের বলা হচ্ছে না, যারা তোমার কি যে সমস্ত ধর্ম দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করবে। ঠিক আছে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করবে না। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে, এদের ক্ষেত্রে কেন স্বাভাবিক হলো, যেমন ইউরিয়া, গ্লুকোজ, এদের ক্ষেত্রে কেন স্বাভাবিক হলো না, এদের ক্ষেত্রে তুমি যখন দেখো 0.1 মোল ইউরিয়া দিলে, ঠিক আছে, দ্রবণের মধ্যেও কিন্তু সেটা 0.1 মোলেই আছে। ঠিক আছে, তাহলে তুমি যত মোল নিচ্ছ দ্রবণের মধ্যে কিন্তু ইউরিয়া তত মোলেই আছে। ঠিক আছে, অর্থাৎ এই কণা সংখ্যা তুমি যেটা নিয়েছিলে দ্রবণের মধ্যে কণা সংখ্যা কিন্তু একই আছে, ফলে তোমার কি হবে, এখানে কোনো অস্বাভাবিকতা প্রদর্শন করবে না। কিন্তু এদের ক্ষেত্রে দেখো, এদের ক্ষেত্রে বোঝা যাচ্ছে এখানে যে তুমি যতগুলো কণা নিচ্ছ এখানে দ্রবণে, কিন্তু তার থেকে কি হয়, হয় কণা সংখ্যা বেড়ে যাচ্ছে অথবা কণা সংখ্যা কমে যাচ্ছে। তাহলে কণা সংখ্যা যদি তুমি যা নিচ্ছ তার থেকে যদি বেড়ে যায় বা কমে যায়, তাহলে কিন্তু অস্বাভাবিকতা প্রদর্শন করবে। তাহলে এরপর দেখো আমরা কারণগুলো জেনে নেব। ঠিক আছে, তাহলে দেখো অস্বাভাবিকতার কারণ, তাহলে লক্ষ্য করো এখানে আমরা অস্বাভাবিকতার কারণগুলো কি কি পাচ্ছি। এটা তো আমরা পাচ্ছি অস্বাভাবিকতার কারণ।
বিকতার কারণ। তো অস্বাভাবিকতার জন্য আমরা দুটো কারণ পেলাম, ঠিক আছে। একটা তো বুঝতে পারছো এখানে যে কি হবে, যদি দ্রাব কণাগুলো কি হয়, এক যদি সংযোজিত হয়, তাহলে এক নম্বর কারণটা হবে কি, দ্রাব কণাগুলি যদি দ্রবণে সংযোজিত হয়, ঠিক আছে, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে তোমার কি, দ্রাব কণাগুলি যদি দ্রবণে বিয়োজিত হয়, ঠিক আছে। এই দুটো কারণে হতে পারে। যদি দ্রাব কণাগুলো দেখো সংযোজিত হয়, যেমন তোমাদের এখনই বললাম যে অ্যাসিটিক অ্যাসিডকে তুমি যখন এখানে দেখো, লক্ষ্য করো, তুমি যখন অ্যাসিটিক অ্যাসিডকে বেঞ্জিনে দিয়ে দিচ্ছ, অ্যাসিটিক অ্যাসিডকে তুমি যখন বেঞ্জিনে দ্রবণ বানাচ্ছ, এটা যে বেঞ্জিন দ্রাবক এটা, তাহলে বেঞ্জিনে তুমি যখন এটা দ্রবণ তৈরি করবে, তখন কি হবে, দু অণু করে অ্যাসিটিক অ্যাসিড জুড়ে নিয়ে কি তৈরি করবে, এরা ডাইমার গঠন করে দেবে, ঠিক আছে। মানে কীরকম, এটা দেখো দু অণু অ্যাসিটিক অ্যাসিড, এরা পরস্পরের সাথে কি হচ্ছে, এটা পরস্পরের সাথে দেখো আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করছে। তাহলে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করার জন্য কি হবে, এরা তোমার কি ডাইমার গঠন করে বসবে, ঠিক আছে। তাহলে ডাইমার গঠন করলে তখন কি হবে, এটাকে তখন কি হচ্ছে বলো, এটাকে না দুটো করে অণু, দেখো দুটো করে অণু জুড়ে নিয়ে একটা হয়ে যাচ্ছে। অর্থাৎ দ্রবণে কণা সংখ্যা, তুমি যদি 100টা যদি কণা তুমি ধরো একটা দ্রবণে মেশাচ্ছ, আর যদি দুজন করে জুড়ে যায়, তাহলে দ্রবণের মধ্যে দেবে কণা সংখ্যা কত, 50টা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কণা সংখ্যা তোমার কি হাফ হয়ে যাচ্ছে, তুমি যা দিচ্ছ তার অর্ধেক হয়ে যাচ্ছে, ঠিক আছে। ঠিক একইভাবে বেঞ্জয়িক অ্যাসিডকেও দেখো, তুমি যদি বেঞ্জয়িক অ্যাসিড দাও এখানে, তাহলে বেঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রে একই সমস্যা হবে। ও কি হবে না, বেঞ্জিনের মধ্যে যেই দেবে বেঞ্জিন দ্রাবকে, তোমার কি হবে, এটাও কিন্তু জুড়ে যাবে, জুড়ে নিয়ে কী হবে, দু অণু করে বেঞ্জয়িক অ্যাসিড জুড়ে নিয়ে কী হবে, একটা ডাইমার তৈরি করবে। এটাও তোমার কি একটা ডাইমার, আর এটাও তোমার কি হচ্ছে, একটা ডাইমার। এর ক্ষেত্রেও তোমার কি হবে, এর ক্ষেত্রেও তোমার যে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে তোমার কি হবে, ডাইমার তৈরি হবে। ফলে এটা কি হবে এখানে না, দুটো করে বেঞ্জয়িক অ্যাসিড অণু জুড়ে গেল। তাহলে জুড়ে গেলে যেটা হয়ে যাবে এখানে, যে কণার সংখ্যা কি হবে, আগের থেকে অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে তোমার ডাইমার তৈরি হচ্ছে, তাহলে কণার সংখ্যা কি হচ্ছে এখানে, আগের থেকে অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে কণার সংখ্যা যখন কমে যাবে, তাহলে আমরা দেখো জানি এটাকে, কণার সংখ্যা কমে গেলে কি হয় না, আমরা জানি এটা কি সংখ্যাগত ধর্ম কার উপর নির্ভর করে, কণা সংখ্যার উপর নির্ভর করে। তাহলে কণার সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে তোমার কি হবে, কণার সংখ্যা বৃদ্ধি পেলে তোমার কি হয়, কণার সংখ্যা বৃদ্ধি পেলে সংখ্যাগত ধর্মের মান বৃদ্ধি পায়, আর যদি কণার সংখ্যা হ্রাস পায়, তাহলে সংখ্যাগত ধর্মের মান হ্রাস পায়। তো দেখো এদের ক্ষেত্রে আমরা দেখো দেখালাম যে এদের ক্ষেত্রে পরীক্ষালব্ধ মানটা কি হচ্ছে, তাত্ত্বিক মান থেকে কমে যাচ্ছে, ঠিক আছে। পরীক্ষালব্ধ মানটা কি হচ্ছে, এদের তাত্ত্বিক মান থেকে কম, যেহেতু কণার সংখ্যা হ্রাস পাচ্ছে, ঠিক আছে। আর এদের ক্ষেত্রে লক্ষ্য করো, যদি কণাগুলো দ্রবণে বিয়োজিত হয়, যেমন কারা, যেমন NaCl কি হবে, জলীয় দ্রবণে কি হবে এখানে, এটা ভেঙে নিয়ে কি তৈরি করে, Na+ আর Cl-। তাহলে কি হচ্ছে এটাকে না, কণার সংখ্যা তোমার কি হচ্ছে, কণার সংখ্যা বেড়ে যাচ্ছে। ঠিক একইভাবে তোমার হচ্ছে যদি KBr নাও, KBrও ভেঙে যাবে, এটাকে কি হবে, K+Br-। তাহলে দ্রবণ এদের কি হচ্ছে, কণার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তুমি যদি 0.1 মোল KBr নাও, কিন্তু দ্রবণে সেটা কি হচ্ছে, এক একটা কণা যেহেতু ভেঙে দুটো হচ্ছে, তাহলে অটোমেটিক্যালি কণার সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে এদের ক্ষেত্রে কি হবে, কণার সংখ্যা বেড়ে গেল, তাহলে এদের ক্ষেত্রে তোমার কি হবে না, এদের ক্ষেত্রে যে পাই এক্সপেরিমেন্টাল, তাহলে পাই এক্সপেরিমেন্টাল তোমার কি হবে, এটা যে পাই ক্যালকুলেটেড, ঠিক আছে, যেটা পাই ক্যালকুলেটেড তার থেকে বেশি হয়ে যাবে। আর এদের ক্ষেত্রে পাই এক্সপেরিমেন্টাল কি হবে, এটা লেস দেন পাই, যেটা ক্যালকুলেটেড ভ্যালু সেটা থেকে তোমার কি হবে, কম আসবে। কারণ এখানে কি কণা সংখ্যা কমে যাচ্ছে, আর এখানে কণা সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে কণা সংখ্যা বাড়লে কি হবে, সংখ্যাগত ধর্মের মান বেড়ে যাবে, আর কণা সংখ্যা কমলে কি হবে, সংখ্যাগত ধর্মের মান কমে যাবে, ঠিক আছে। দেখো এর আগে আমরা জানলাম যে অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম কখন প্রদর্শিত হয়, ঠিক আছে। যদি দ্রাব কণাগুলো দ্রবণে সংযোজিত বা বিয়োজিত হয়, সেক্ষেত্রে পরীক্ষালব্ধ যে সংখ্যাগত ধর্মের মান এবং তাত্ত্বিক মানের মধ্যে কি হবে, একটা পার্থক্য লক্ষ্য করা যাবে, ঠিক আছে। তো ধরো আমরা কি করে দেখো দ্রাবের আণবিক ওজনটা নির্ণয় করি সংখ্যাগত ধর্ম থেকে। যেমন একটা উদাহরণ দেখায়, যেমন হচ্ছে তোমার অভিশ্রবণ চাপ পাই সমান হচ্ছে কি CRT, আমরা ভ্যান টপের সূত্র থেকে পেয়ে যাই।
বা পাই সমান আমরা কি লিখতে পারি W/mv ইন্টু RT, যেখানে এমটা হচ্ছে কি দ্রাবের আণবিক ওজন। তাহলে আমরা কি লিখি এটাকে M = W/RT/πV, ঠিক আছে। এবার এখানে একটা মজার জিনিস লক্ষ্য করো, যদি আমরা এখানে পাই যদি তাত্ত্বিক হয়, ঠিক আছে, পাইটা কোনটা আমি যদি তাত্ত্বিক মানটা বসাই, ঠিক আছে, তাহলে এইখানে যে এমটা নির্ণীত হবে, কোনটা, এখানে এমটা হচ্ছে কি W/RT/πV। আমরা এখানে কোন পাইটা বসালাম, যেটা আমরা গণনা করে যে পাইটা পেলাম, ঠিক আছে, সে গণনাকৃত পাইটা বসালে যে আণবিক ওজনটা আমরা পাবো, এটাকে লক্ষ্য করো, যেটা হচ্ছে এম, তাহলে আমরা এটাকে বলবো কি, এটা তাত্ত্বিক, এটা হচ্ছে তাত্ত্বিক আণবিক ওজন, ঠিক আছে, তাত্ত্বিক আণবিক ওজন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার তাত্ত্বিক আণবিক ওজন। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি পাইটা কোনটা বসাই, পাইটা যদি পরীক্ষালব্ধ হতো π/exp, তাই তো। পরীক্ষালব্ধ পাইটা আমরা যদি বসিয়ে দিই, তাহলে পরীক্ষালব্ধ পাইটা বসালে দেখো কি হবে এখানে, তখন যে এমটা পাবো এটাকে, ঠিক আছে, যে এমটা পাবো যেটা হবে তোমার, সেটাও এক্সপেরিমেন্টাল, তাহলে সেটা আমরা লিখছি W/RT/π এক্সপেরিমেন্টাল × V। তাহলে এই ক্ষেত্রে তোমার কি হবে, যে পাই এক্সপেরিমেন্টালের ভ্যালুটা দেখো, লক্ষ্য করো এখানে এই পাই এক্সপেরিমেন্টালের ভ্যালুটা তোমার কি হচ্ছে, এটা কিন্তু দেখো ইউরিয়া, গ্লুকোজ বা সুক্রোজের ক্ষেত্রে যারা তোমার কি সংযোজিত হয় না বা বিয়োজিত হয় না, তাদের ক্ষেত্রে দুটোই সমান। তাহলে তাদের ক্ষেত্রে পাই এক্সপেরিমেন্টাল আর পাই ক্যালকুলেটেড তোমার কি হবে, একই। কিন্তু কাদের ক্ষেত্রে বলো, পাইটা তোমার কি হবে, পাই এক্সপেরিমেন্টাল আর পাই ক্যালকুলেটেড একই হবে না, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর যারা সংযোজিত হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই পাই এক্সপেরিমেন্টালটা কি হবে, তাত্ত্বিক ভ্যালুর সাথে একই হবে না। ফলে যেটা হবে এখানে, যে কি হবে এটা বলো, এটা যে পাই এক্সপেরিমেন্টালের ভ্যালুটা যদি তাত্ত্বিক ভ্যালুর সাথে না মিলে, তাহলে তোমার কি হবে না, দেখো এটা যখন বসিয়ে আমি গণনাটা করব, তাহলে যে এখানে আমরা যে আণবিক গুরুত্বটা পাবো, যে এখানে কি হচ্ছে পরীক্ষালব্ধ, এটাকে আমরা বলছি পরীক্ষালব্ধ আণবিক ওজন। তাহলে যেহেতু এখানে পরীক্ষালব্ধ অভিশ্রবণ চাপটা তাত্ত্বিক অভিশ্রবণ চাপের সাথে মিলছে না, তাহলে অটোমেটিক্যালি তোমার কি বাদ বাকি রাশিগুলোতে কি হয়েছে, তাহলে তখন কি হবে, এম এক্সপেরিমেন্ট এর পরীক্ষালব্ধ যে আণবিক ওজন, সেটা কিন্তু তাত্ত্বিক আণবিক ওজনের সাথে মিলবে না, ঠিক আছে। কখন মিলবে না, যখনই তোমার কি হবে, যখনই দ্রবণগুলো কি হবে, অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম দেখাবে, তখন যে আমরা আণবিক ওজনটা পাবো এখানে, ঠিক আছে, সেই আণবিক ওজনটা কিন্তু প্রকৃত আণবিক ওজনের থেকে কি হবে, আলাদা হবে, ঠিক আছে। তাহলে এই আলাদা হওয়ার জন্য এবার দেখো সমস্যাটা কি হবে, কিরকম হয় ভালো করে লক্ষ্য করো। যদি দ্রাব কণাগুলি সংযোজিত হয়, দ্রাব কণাগুলি সংযোজিত হলে, দেখো দ্রাব কণা যদি সংযোজিত হয়, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস লক্ষ্য করো, যে সংখ্যাগত ধর্মের মান, এই সংখ্যাগত ধর্মের মান কার সাথে সমানুপাতিক বলো তো, দ্রাবের কণা সংখ্যা, এটা দ্রাবের কণা সংখ্যা, সংখ্যাগত ধর্মের যে মানটা, সেটা কিন্তু কার সাথে সমানুপাতিক, দ্রাবের কণা সংখ্যার সাথে সমানুপাতিক। তাহলে এই সংখ্যাগত ধর্মের মানটা বাড়বে যদি কণার সংখ্যা বেশি থাকে, আর যদি কণার সংখ্যা কমে যায়, তাহলে সংখ্যাগত ধর্মের মানটাও কমে যাবে। তো এখানে দেখো দ্রাব কণাগুলি যদি সংযোজিত হয়, সংযোজিত মানে হচ্ছে দ্রাবের কণার সংখ্যা হ্রাস পায়, তাহলে দ্রাবের সংযোজনে কি হয়, সংযোজনে কণার সংখ্যা হ্রাস পায়। তাহলে যেহেতু হ্রাস পাচ্ছে, তাহলে কি হবে, কণার সংখ্যা হ্রাস পাচ্ছে, তার সংখ্যাগত ধর্মের মানটাও কমে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে পাই এক্সপেরিমেন্টাল কি হয়ে যাবে, লেস দেন পাই যেটা তাত্ত্বিক বা ক্যালকুলেটেড, তার থেকে কমে গেল, এটা কোনটা, এটা হচ্ছে তাত্ত্বিক। তাহলে তাত্ত্বিক মান অপেক্ষা কি হলো, যে পরীক্ষালব্ধ মানটা, সেটা আমার কি হচ্ছে, কমে যাচ্ছে তাত্ত্বিক মান থেকে, ঠিক আছে। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, যে এই পাই এক্সপিটা যখন বসাচ্ছ, দেখো এটার সাথে আণবিক ওজনের সম্পর্ক কি ব্যস্ত সম্পর্ক, তাহলে পাই এক্সপি তোমার কি কমে গেছে, তাহলে কমে গেলে তোমার কি হবে, যে আণবিক ওজন সেটা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ কি হবে না, এই ক্ষেত্রে যেটা এম এক্সপেরিমেন্টাল, সেটা কি হবে, যেটা এম যেটা তাত্ত্বিক, ঠিক আছে, যে তাত্ত্বিক আণবিক ওজন, সেটা কি হবে, তার থেকে তোমার কি হবে, এক্সপেরিমেন্টাল আণবিক ওজনটা তখন বেড়ে যাবে। এটাকে বোঝা গেল এখানে। অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের, লক্ষ্য করো এটাকে, অ্যাসিটিক অ্যাসিডের যে আমরা আণবিক ওজন কত জানি এখানে, যেমন অ্যাসিটিক অ্যাসিডের CH3
COH, ঠিক আছে? এর আণবিক ওজনটা পাই আমরা, ওজন হচ্ছে কত 60। কিন্তু আমরা কি হবে যে এখানে যখন আমরা পরীক্ষা করব তাহলে এখানে আমরা কি দেখতে পাবো যে MEXP অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে গ্রেটার দেন 60 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এটা অস্বাভাবিক। দেখো এক্ষেত্রে কি হলো, এখানে আণবিক ওজনটা দেখো অস্বাভাবিক হয়ে গেল, ঠিক আছে? তাহলে যদি দ্রাব কণাগুলো সংযোজন হয়, সংযোজন হলে কণার সংখ্যা কমবে, কণার সংখ্যা হলে তোমার কি হবে, সংখ্যাগত ধর্মের মানটাও কমবে। আর সংখ্যাগত ধর্মের মানটা যদি কমে, তাহলে যেহেতু আণবিক ওজনের সাথে ব্যস্ত সম্পর্ক, তাহলে সংখ্যাগত ধর্মের মানটা কমলে আণবিক ওজন তখন বেড়ে যাবে, ঠিক আছে? এবার 2 নম্বর সিচুয়েশনটা লক্ষ্য করো, যদি দ্রাব কণাগুলো বিয়োজিত হয়, দ্রাব কণাগুলি বিয়োজিত হয় বা বিয়োজিত হলে সেক্ষেত্রে কি হবে বলো না, বিয়োজিত হলে তোমার কি হবে, অটোমেটিক্যালি কণার সংখ্যা বাড়বে, ঠিক আছে? যেমন NaCl ভেঙে যাবে Na প্লাস Cl মাইনাস, বা KBr কি হবে, জলের মধ্যে ভেঙে যাবে এটা কি Na প্লাস আর এই K প্লাস আর Br মাইনাস। তাহলে যেহেতু কণার সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে এদের ক্ষেত্রে কি হবে না, এদের ক্ষেত্রে কি হবে, কণার সংখ্যা বাড়ছে, তাহলে সংখ্যাগত ধর্মের মানটা বেড়ে যাবে, কারণ এখনই দেখলাম এটা কি সংখ্যাগত ধর্মের মান দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভরশীল। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশনটা করি যে পাই XP তোমার কি হবে এখানে গ্রেটার দেন পাই, যেটা তাত্ত্বিক, তাহলে তাত্ত্বিক মান অপেক্ষা কি হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা বেড়ে গেল। তাহলে পাই XP বেড়ে গেলে দেখো এখানে লক্ষ্য করো যে পাই XP যদি বেড়ে যায় তাহলে কি হবে, যে আমরা যেটা পরীক্ষালব্ধ যে আণবিক ওজন সেটা কি এটা বাড়লে এটা কমে যাবে। তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে যে M এক্সপেরিমেন্টাল, ঠিক আছে, তখন কি হবে এটা তোমার কি কমে যাবে, কার থেকে কমে যাবে না, যেটা M যেটা তাত্ত্বিক, তাত্ত্বিক আণবিক ওজন সেটা থেকে তোমার কমে যাবে, ঠিক আছে?